সো আজকে আমরা মূলত শালক সংশ্লেষণ ক্লাস 2 নিয়ে করব, ঠিক আছে, লেসন 2। এবং আজকে আমরা মূলত ফটোসিনথেসিস শেষ করার চেষ্টা করব, ঠিক আছে। তো তার আগে আমি দেখে নিই রেকর্ড চলতেছে কিনা। আচ্ছা, চলতেছে। সো লেটস স্টার্ট। সো খেয়াল করো, গতকাল আমরা বা গত ক্লাসে আমরা মূলত এতটুকু পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা নেক্সট শুরু করি। খেয়াল করো, শালক সংশ্লেষণ প্রক্রিয়া, ঠিক আছে। শালক সংশ্লেষণ অর্থাৎ যেভাবে উদ্ভিদ খাদ্য তৈরি করে, এটা কিন্তু অনেক জটিল এবং দীর্ঘ প্রক্রিয়া, ঠিক আছে। 1905 সালে ইংরেজ শরীরতত্ত্ববিদ ব্ল্যাকম্যান এই প্রক্রিয়াকে দুটি ভাগে ভাগ করে, ঠিক আছে। তো এটা কিন্তু নৈবেদ্যিকের জন্য আসে যে কত সালে কে কতগুলো প্রক্রিয়া ভাগ করেছিল। আমরা দেখলাম কি এটা কিন্তু দুইটা প্রক্রিয়া, ঠিক আছে। এই দুটি পর্যায়ের একটি হলো হচ্ছে আলোক নির্ভর, অর্থাৎ যেই প্রক্রিয়ার মধ্যে আমরা নাম থেকেই বুঝতে পারতেছি আলো দরকার হয়, ঠিক আছে, লাইট ডিপেন্ডেন্ট ফেজ। আরেকটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়, অর্থাৎ লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। এখন কথা হতে পারে আমরা তো প্রথম থেকেই দেখিয়েছি সবসময় কী করে লাইট দরকার হয়, অর্থাৎ সানলাইট বা সূর্যের আলো ছাড়া কিন্তু শালক সংশ্লেষণ শেষ হয় না। কিন্তু এখানে হচ্ছে আমরা দেখতেছি আবার দুইটা ফেজ, একটা হচ্ছে আলোক নির্ভর, একটা হচ্ছে আলোক নিরপেক্ষ। এটা কেন? কারণ আমরা দেখতে পাবো যে আলোক নির্ভরের মধ্যে আমরা লাইট ডাইরেক্টলি লাগে এবং আলোক নিরপেক্ষের মধ্যে বা ইন্ডিপেন্ডেন্ট ফেজের মধ্যে আমাদের লাইট ডাইরেক্ট না লাগলেও ইনডাইরেক্টলি লাগবে, ঠিক আছে। এটা আমরা একটু পরেই পড়তে পারবো। সো এটার প্রতি একটু খেয়াল রাখতে পারো, ভাবে দেখতে পারো, ঠিক আছে। আচ্ছা, সো খেয়াল করো, প্রথমেই আমি বললাম আলোক নির্ভর পর্যায়, যেটাকে আমরা বলতেছি লাইট ডিপেন্ডেন্ট ফেজ। সো আলোক নির্ভর পর্যায় হলো পর্যায়ের জন্য আলো অপরিহার্য, নাম থেকেই বুঝতে পারতেছি। এই পর্যায়ে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, ঠিক আছে। এই প্রক্রিয়ায় এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট NADPH অর্থাৎ বিজারিত নাইকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট, যেটা কিনা আমরা লিখেছিলাম, কী লিখেছিলাম ইংলিশ নামটা কি মনে আছে? তো মনে করার চেষ্টা করো, পজ করতে পারো, পজ করে মনে করার চেষ্টা করো, তারপর আমি বলছি। যেটার ইংলিশ নামটা কী ছিল? রিডিউসড, তারপর নাইকোটিনামাইড অ্যাডিনোসাইন বা অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট, ঠিক আছে, DPH ডাইনিউক্লিওটাইড ফসফেট, ঠিক আছে। এটা আমাদের ছিল হচ্ছে রিডিউসড, কেন? NADPH, ঠিক আছে। আর এটা ছিল হচ্ছে NADP, যেহেতু এখানে H যোগ হয়েছে একটা, এটা রিডিউসড হয়ে গেছে, ঠিক আছে। দেখো, এবং হাইড্রোজেন আয়ন বা প্রোটন উৎপন্ন হয়, ঠিক আছে। তো এখানে কি হইতেছে, এই প্রক্রিয়ায় ATP দ্যাট ইজ অ্যাডিনোসাইন ট্রাইফসফেট NADPH এবং H উৎপন্ন হয়, ঠিক আছে। আলোর ফোটন কণা থেকে রূপান্তরিত এই শক্তি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ETS এর মাধ্যমে বা ETC এর মাধ্যমে সঞ্চিত হয় ATP অণুর ফসফেট গ্রুপের রাসায়নিক বন্ধন হিসেবে। অর্থাৎ এখানে আমরা জাস্ট আমরা মনে করেছিলাম না, আমরা পড়েছিলাম না যে কি হয় সবসময় যখন মানে সাধারণত এই ADP মূলত একটা ফসফেট গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে ATP যুক্ত হইতেছে, ঠিক আছে, PI ইনঅর্গ্যানিক ফসফেটের সঙ্গে বা অজৈব ফসফেটের সঙ্গে। তার মানে এখানে আমাদের মূল কাজটা হচ্ছে এটাই। তুমি যদি এটা মনে রাখতে পারো, বাকিটা কিন্তু লেখা যাবে যে এখানে হচ্ছে অ্যাডিনোসাইন ডাইফসফেট একটা ফসফেট গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে কার সংস্পর্শে? আলো এবং ক্লোরোফিলের সংস্পর্শে এসে ATP অর্থাৎ অ্যাডিনোসাইন ট্রাইফসফেট হইতেছে। এই ATP আবার পরবর্তীতে যখন গাছের দরকার হবে তখন ATP আবার ভেঙে আবার ADP তৈরি হবে, ঠিক আছে, ওই ফসফেট গ্রুপে যখন দরকার হবে। এটাই মূলত এখানে কাজ, ঠিক আছে। তো দেখো, আলোর ফোটন কণা থেকে রূপান্তরিত এই শক্তি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে সঞ্চিত হয়ে ATP অণুর ফসফেট গ্রুপের রাসায়নিক বন্ধন হিসেবে যুক্ত হইতেছে। এই প্রক্রিয়ায় ক্লোরোফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্লোরোফিল অণু আলোক রশ্মির ফোটন শোষণ করে শোষণকৃত ফোটন থেকে শক্তি সঞ্চয় করে ADP
অ্যাডিনোসাইন ডাইফসফেট অজৈব ফসফেটের সঙ্গে মিলিত হয়ে এটিপি তৈরি করে। এটিপি তৈরির এই প্রক্রিয়াকে আমরা কি বলি? ফটোফসফোরাইলেশন। নামটা অনেক গুরুত্বপূর্ণ। নামটা কি বলতেছে? ফটোফসফোরাইলেশন। এটিপি তৈরির এই প্রক্রিয়াকে আমরা কি বলি? ফটোফসফোরাইলেশন। তো তোমাকে এখন কোশ্চেন করবে যে হোয়াট ইজ ফটোফসফোরাইলেশন? হোয়াট ইজ ফটোফসফোরাইলেশন? অর্থাৎ ফটোফসফোরাইলেশন কাকে বলে? যে ফটোফসফোরাইলেশন কাকে বলে? আলো এবং ক্লোরোফিলের কি হয়? আলো এবং ক্লোরোফিলের সঙ্গে মানে আলো এবং ক্লোরোফিলের সংস্পর্শে এসে যেটাকে বলা যায়, দেখো ক্লোরোফিল অন্য আলোক রশ্মি শোষণ করে শোষকৃত ফোটন থেকে মিলিত হয়ে কি করতেছে? এই এটিপি তৈরি করতেছে। অর্থাৎ যেই প্রক্রিয়ায় আলো এবং ক্লোরোফিলের সংস্পর্শে এসে এডিপির সাথে ফসফেট গ্রুপ যুক্ত হইতেছে সেটাকেই আমরা ফটোফসফোরাইলেশন বলতেছি। ফটো মানে এখানে কিন্তু ফটো মানে কি বলতো? এখানে ফটো মানে এখানে হচ্ছে লাইট। আলোকে আমরা ফোটন বলি, সেখান থেকে ফটো, ঠিক আছে? এখানে বলতেছে না ফোটন, দেখো এখানে বলতেছে না ফোটন, এই ফোটন থেকে ফটো। অর্থাৎ যেটার মধ্যে ফসফোরাইলেশন আমরা দেখেছিলাম না? ফসফোরাইলেশন মানে কি? ফসফোরাইলেশন মানে হচ্ছে ফসফেট গ্রুপ যুক্ত হওয়াকে বলছিলাম, তাই না? মনে আছে? মনে করার চেষ্টা করো। হোয়াট ইজ ফসফোরাইলেশন, হোয়াট ইজ ডিফসফোরাইলেশন? তাহলে ডিফসফোরাইলেশন কাকে বলে? মনে করো। হ্যাঁ, ডিফসফোরাইলেশন হচ্ছে ফসফেট গ্রুপ ভেঙে যাওয়া এবং ফসফোরাইলেশন হচ্ছে ফসফেট গ্রুপ যুক্ত হওয়া, তাই না? এখানে হচ্ছে তাহলে ফটোফসফোরাইলেশন হচ্ছে যেটার মধ্যে লাইটের সংস্পর্শ হচ্ছে, অর্থাৎ লাইটের সাহায্য নিয়ে যে ফসফেট গ্রুপ যুক্ত হইতেছে, ঠিক আছে? এটাকে বলতেছে। তো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য আমি তোমাকে ভালো করে ডিসকাস করে দিলাম। তো বুঝাতে গেছি, তো তুমি লিখে নিবা, নোট করে ফেলবে এটার মধ্যেও, হোয়াট ইজ ফটোফসফোরাইলেশন। আর ফটো কেন বলতেছে? মানে ফটো তুমি যখনই আমরা যখন বায়োলজি পড়ি, যখনই আমরা ফটো দেখবো তখনই মানে এটার সঙ্গে লাইটের কোনো একটা সম্পর্ক থাকবে। যেমন আমরা কী করি? আমরা ফটোসিনথেসিস, দেখো আমরা যখন বাংলার নামটা তো এখানে দেখেছো, কি বাংলার নামটা এটা কি বলে? শার্লক সংশ্লেষণ, ঠিক আছে? আমরা ইংলিশের নাম কি বলি? শার্লক সংশ্লেষণ, না লেশন, ঠিক আছে? মেবি নামটা আমি ভুলে গেছি। সো এটা এখানের মধ্যে কিন্তু আমাদের ইংলিশের নাম কিন্তু আমরা দিই ফটোসিনথেসিস, ঠিক আছে? ফটো প্লাস সিনথেসিস। এই ফটো মানে লাইট, ফোটন থেকে এসছে, মানে লাইট থেকে এসছে, এবং সিনথেসিস মানে হচ্ছে মানে কি হয়? এটা লাইটের কার্যকর করা, সেটাকে বিশ্লেষণ করা, ঠিক আছে? সংশ্লেষণ করা, সিনথেসিস, সংশ্লেষণ। মেবি নামটা এরকম, একটু খেয়াল রাখো, আমি নামটা ভুল হতে পারে, ঠিক আছে? আমি যেটা বলতে চাইছি এখানে বুঝতে পেরেছি। আচ্ছা, সো খেয়াল করো তো, যেখানেই আমরা ফটো দেখবো, দেখো এখানেও আরেকটা নাম আছে, আরেকটা নাম আমি দেখতে পারতেছি, দেখো ফটো। লাইসিস মানে আমরা কি দেখেছিলাম? লাইসিস মানে ভাঙা। লাইসিস মানে কি? লাইসিস মানে ভাঙা। নামগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। লাইসিস মানে কি? ভাঙা। আমি কিন্তু পরে জিজ্ঞেস করবো বা এক্সাম নেওয়ার সময় তখন দিব। আর ফটোলাইসিস, ফটো মানে হচ্ছে লাইটের সংস্পর্শে বা লাইটের সাহায্যে ভাঙা। দেখো এখানে এটা আমরা দেখব ফটো, এটা আমি যেটা বুঝতে চাইছিলাম সেটা হচ্ছে ফটো মানে হচ্ছে যেখানে তুমি ফটো দেখবা তার মানে এটা ভাঙা কিছু, মানে লাইটের দরকার, এবং লাইসিস মানে ভেঙে গেল। দেখো সূর্যালোক এবং ক্লোরোফিলের সাহায্যে পানি বিয়োজিত হয়ে অক্সিজেন, ফোটন বা হাইড্রোজেন আয়ন ও ইলেকট্রন উৎপাদন করে, ঠিক আছে? তো পানির মধ্যে আমাদের কি থাকে? পানির মধ্যে আমাদের কি থাকে? H2O, পানি। এইটা সূর্যালোক এবং ক্লোরোফিলের সাহায্যে এসে, তার মানে আমি যদি একটু দেখাই, ভালো জায়গায় দেখাই, নাহলে বুঝতে পারবো না। এখানে দেখো আমাদের কি হইতেছে? H2O, এই যে পানি নিছিল এটা ক্লোরোফিল, LOROPHYLL, ক্লোরোফিল এবং সানলাইট মানে সূর্যালোক,
সঙ্গে ভেঙে, এখন ভেঙে কি হইতেছে, ভেঙে হচ্ছে আমাদের H প্লাস প্লাস, মানে হ্যাঁ খেয়াল করো, অক্সিজেন, প্রোটন বা হাইড্রোজেন আয়নও ইলেকট্রন উৎপন্ন করতেছে, আমরা দেখতেই পারতেছি। সো এই যে এখানে ভেঙে গেল H2+O- মানে হ্যাঁ, এটা একটু আমার কাছে কনফিউশন লাগে মাঝে মধ্যে, H2+O- নাকি H++O2-। এটা একটু দেখে নিও, মানে মূলত কি হইতেছে, ক্লোরোফিল, অর্থাৎ ক্লোরোফিল এবং এই যে সানলাইটের সঙ্গে এসে ভাঙতেছে, এটাকে আমরা কি বলবো, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো, ফটোলাইসিস। ফটো এবং লাইসিস মানে কি, লাইটের সাহায্যে এসে ভেঙে যাওয়া, ঠিক আছে। লাইসিস মানে ভেঙে যাওয়া, ফটো হচ্ছে লাইট। সো লাইট লাগতেছে, এটাকে আমরা বলবো হাইড্রোজেন ফটোলাইসিস কাইন্ড অফ, ঠিক আছে। পানি ফটোলাইসিস, ঠিক আছে। H2O ফটোলাইসিস, ফটোলাইসিস অফ H2O মানে পানি। আচ্ছা, সো ফটোলাইসিস অফ H2 আমরা বুঝতে পেরেছি, তাই না? আমরা যদি এটা যদি ভালো করে একটু বিক্রিয়াটা দেখতে চাই, লেটস সে একটু বিহিত করা যাক নাকি, কাইন্ড অফ। সো ওয়্যার ইজ আওয়ার পার্টনার ইন ক্রাইম? আমি যদি বলি এখানে, গিভ মি দ্য reaction of water photolysis. দেখো এখানে সেটাই বলতেছে, তো 2H2O, দেখো এখানে কি হইতেছে, ওই তো O2। আমি যেটা দিক এখানে আমাদের যেটা গুরুত্বপূর্ণ ছিল, মানে আমাদের যেটা গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে H++O2-, ঠিক আছে। আমি উল্টা লিখছিলাম, এটার জন্য আমি প্রথমে কিন্তু লিখেছিলাম এটা, ঠিক আছে, কারণ হাইড্রোজেনের তো না, অক্সিজেনের দুইটা ছিল, তো এটা যোগ হয়েছে দীক্ষা এখানে, তো O2-, ঠিক আছে। তুমি বলতে পারো আমরা এখানে বিক্রিয়া দেখলাম একরকম, এখানে আবার বলতেছেন একরকম, এটা জাস্ট দুইটা H2 এর জন্য, ঠিক আছে। এখানে কিন্তু দেখো তো দুটো H2 এর জন্য এরকম আর কি। যদি আমরা কপি করে নেই, কপি করলে যদিও আসবে না, সো কপি না করলেও তুমি জাস্ট একটু দেখে নিও, ঠিক আছে। আমি কপি করলে করা যায়, দেখা যাক এটা পেস্ট করা যায় নাকি এখানে। বক্স, লেটস সে পেস্ট হইতেছে যদিও, আচ্ছা এর দরকার নেই। তো আমরা বিষয়টা কি হয়, আমরা যখন ক্লোরোফিল আর ফটোসিনথেসিস অ্যাকচুয়াল সেটা কি হয়, সাধারণত আমাদের কি হয়, H2O যেটা করলাম সেটা কি হইতেছে, ওইটার সঙ্গে ভেঙে আমাদের হচ্ছে এই যে H++O2- থাকতেছে, ঠিক আছে। এবার এখানে কি হইতেছে, এখানে মূলত এই যে অক্সিজেন ভেঙে যেতেছে আর কিন্তু ইলেকট্রন তৈরি হইতেছে, তাই না। ইলেকট্রনও কিন্তু আমাদের পাইতেছি। যখন দুইটা চলে আসে তখন এখানে 2, এখানে তখন হচ্ছে পুরো রিয়েকশনটার মধ্যে চলে আসে, ঠিক আছে। এখানে যে রিয়েকশনটা দেখেছিলাম 4 ইলেকট্রন, কারণ তো 2 ইলেকট্রন আমরা ভাঙা পাই এখানে। সো তাহলে আমরা এখন লিখব কি, তোমার এখানে যদি কোশ্চেন থাকে, হোয়াট ইজ দ্য ফটোলাইসিস অফ H2, ঠিক আছে, বা পানি, অর্থাৎ পানির ফটোলাইসিস কাকে বলে। পানির ফটোলাইসিস মানে কি, মানে যে প্রক্রিয়ায় পানি আলোর সংস্পর্শে এসে ভেঙে অক্সিজেন এবং হাইড্রোজেন অণুতে পরিণত হইতেছে, সেটাকে আমরা ফটোলাইসিস অফ ওয়াটার বলি, ঠিক আছে। সো তুমি যখন এটা একটা ব্যাখ্যা করার পরে তুমি এটা এখানে একটা রিয়াকশন দিয়ে দিবা, H2O। আমরা যখন কী হইতেছে সবসময় এটার মধ্যে মানে বিক্রিয়াগুলো দেওয়ার চেষ্টা করবো আর কি, ঠিক আছে। সো আমাদের ক্লোরোফিল CHLORO
ক্লোরোফিল এবং সানলাইট সংস্পর্শে এসে আমাদের কী হইতেছে, আমাদের মূলত H প্লাস প্লাস O2 মাইনাস প্লাস আমরা 2টা ইলেকট্রন পাই, ঠিক আছে। মূলত এই বিক্রিয়াটা এইখানে হইতেছে। সো এটা একটু খেয়াল রাখবো, এই ফটোলাইসিস অফ ওয়াটার কাকে বলে এটাও লিখে ফেলবো। এখন আমরা দেখব নাম্বার 2 ফেজ, দ্যাট ইজ লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। লাইট ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায়। সো লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজকে আমরা আরেক নাম কি লিখতে পারি, যেহেতু এখানে লাইক আলো লাগতেছে না সেটাকে আমরা ডার্ক ফেজ বলতে পারি, এটার নামে কিন্তু বেশি জানা হয়। তো ডার্ক ফেজ কাকে বলে, ঠিক আছে। সো আলোক নিরপেক্ষ পর্যায় আলোর প্রত্যক্ষ প্রয়োজন করে না, এখানে একটা নাম খেয়াল রাখতে হইব, সেটা হচ্ছে আলোর প্রত্যক্ষ প্রয়োজন পড়ে না, মানে চলতে পারে, ঠিক আছে। সো আলোর এখানে প্রত্যক্ষ মানে কি সামনাসামনি প্রয়োজন পড়তেছে না, কিন্তু প্রয়োজন কিন্তু পড়তেছে, ঠিক আছে। সো তো এটাই আমি বলতে চাইছিলাম যে আলো যে লাগে না বিষয়টা এরকম না, ঠিক আছে। সো আলোক নিরপেক্ষ পর্যায়ে আলোর প্রত্যক্ষ প্রয়োজন পড়ে না, তবে আলোর উপস্থিতিতেও এই প্রক্রিয়া চলতে পারে, ঠিক আছে। এখানে এই লাইনটা একটু খেয়াল রাখতে হবে যে আলোক নিরপেক্ষ পর্যায়ে প্রত্যক্ষ প্রয়োজন না, কিন্তু আলোর পরিস্থিতিতেও এটা চলতে পারে, এমন না চলতে পারে না, কিন্তু এটা না ছাড়লেও চলবে, ঠিক আছে। সো এখানে খেয়াল করো, বায়ুমণ্ডলের O2 পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে কোষে প্রবেশ করে, এটা তো আমরা দেখেছি, ঠিক আছে। যে বায়ুমণ্ডলের যেই CO2 আছে, কার্বন ডাইঅক্সাইড, সেটা কী হইতেছে স্টোমাটার মাধ্যমে আমাদের সেলের মধ্যে প্রবেশ করতেছে, ঠিক আছে। সো আলোক পর্যায়ে তৈরি ATP NADPH প্লাস H পজিটিভ এর সাহায্যে আলোক নিরপেক্ষ পর্যায়ে O2 বিজারিত হয়ে কার্বোহাইড্রেটে পরিণত হয়, ঠিক আছে, যেটা আমরা দেখেছিলাম। অর্থাৎ আমরা মেইন রিঅ্যাকশনের মধ্যে দেখেছিলাম না, যে কার্বন ডাইঅক্সাইড লাগতেছে, সেটা কী হইতেছে বিজারণ হইতেছে, বিজারিত হয়ে কার্বোহাইড্রেটে পরিণত হইতেছে। সবুজ উদ্ভিদের CO2 বিজারণে 3টি গতিপথ শনাক্ত করা হয়েছে, ঠিক আছে। সবুজ উদ্ভিদের CO2 বিজারণে 3টি গতিপথ শনাক্ত করা হয়েছে, সেগুলো হচ্ছে একটা কেলভিন চক্র, একটা হচ্ছে হ্যাচ ও স্ল্যাগ চক্র, এবং একটা হচ্ছে ক্রাসলোসিয়ান অ্যাসিড বিপাক। খেয়াল করো, যেটাকে আমরা CAM বলতেছি, এটা গুরুত্বপূর্ণ, নৈবেদিকের জন্য মানে ওয়ার্ডের জন্য আসে। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ CAM? এটার নাম কি ক্রাসলোসিয়ান অ্যাসিড মেটাবলিজম, ঠিক আছে। এটা হচ্ছে 3টা পার্ট, 3 পার্ট অফ এখানে 3 পার্ট অফ অ্যাসিড লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। সো ডার্ক ফেজের আমাদের 3টা পার্ট আছে, ঠিক আছে, 3টি গতিপথ আছে, 3টার মধ্যে একটা কি ক্যালভিন চক্র, আইটা হচ্ছে হ্যাচ ও স্ল্যাগ চক্র, এবং আইটা হচ্ছে নাম্বার 3 হচ্ছে ক্রাসলোসিয়ান অ্যাসিড বিপাক। এখন আমাদের 9 10 বইয়ের মধ্যে আমরা শুধুমাত্র 2টা পার্ট নিয়ে পড়বো, একটা হচ্ছে ক্যালভিন চক্র নিয়ে, আইটা হচ্ছে হ্যাচ ও স্ল্যাগ চক্র নিয়ে, ঠিক আছে। এটা আমরা দেখতেছি। সো খেয়াল করো, হ্যাঁ দেখো, সো কেলভিন চক্রকে আমরা C3 গতিপথ বলতেছি বা C3 সাইকেলও বলতেছি, ঠিক আছে। এটা একটু খেয়াল রাখতে হবে। তো C3 অর্থাৎ কেলভিন চক্র বা C3 গতিপথ, দেখো CO2 আত্তীকরণে এই গতিপথকে আবিষ্কারকদের নাম অনুসারে কেলভিন, বেনসন ও ব্র্যাশাম চক্র, সংক্ষিপ্তে আমরা কেলভিন চক্র বলতেছি, ঠিক আছে। কেলভিন, বেনসন ও ব্র্যাশাম, ঠিক আছে, 3জন মূলত ছিল আর কি, ঠিক আছে। এই 3জন মূলত এই জন্য এটা C3 হচ্ছে, ঠিক আছে, কেলভিন, বেনসন ও ব্র্যাশাম চক্র, বা সংক্ষিপ্তে আমরা কেলভিন চক্র বলতেছি, ঠিক আছে। তুমি যদি এটা নাম দেখতে চাও আরও ডিটেলসে, আমি নামটা নিয়ে ভুলে আসতে পারছি। হু are the inventors of C3 cycle, ঠিক আছে। দেখো C3 সাইকেল হচ্ছে বেনসন এবং ব্র্যাশাম। তো একজন কি আছে আমরা যদি দেখি, একজন আছে হচ্ছে আমাদের হচ্ছে মেলভিন ক্যালভিন, ঠিক আছে, আরেকজন হচ্ছে অ্যান্ড্রু বেনসন, একটা হচ্ছে জেমস ব্র্যাশাম। 3জনের নাম হিসেবে আমাদের হচ্ছে মেলভিন ক্যালভিন, অ্যান্ড্রু বেনসন এবং জেমস ব্র্যাশাম, এই 3জনের হচ্ছে CBB সাইকেলও বলি। তো দেখতে পারতেছো CBB সাইকেল, এটা একটু মনে রাখতে হইব। তো কেলভিন সাইকেলকে আমরা C3 সাইকেলও বলতেছি, কেলভিন সাইকেলও বলতেছি, এবং CBB সাইকেল অর্থাৎ কেলভিন, বেনসন, ব্র্যাশাম সাইকেল বলতেছি, ঠিক আছে। সেটা একটু খেয়াল রাখতে হবে। সেখানে একটা কথা আসতে পারে, তারা এটা পরে দেখছি। দেখো
তো ক্যালভিন তার এই আবিষ্কারের জন্য 1961 সালে নোবেল পুরস্কার পান, যেটা আমরা দেখলাম একটু। অধিকাংশ উদ্ভিদে এই প্রক্রিয়ায় শর্করা তৈরি হয়, ঠিক আছে। এই অধিকাংশ মানে মেইন এটা হচ্ছে মেইন সাইকেল বলা যায়। অধিকাংশ উদ্ভিদে এই প্রক্রিয়ায় শর্করা তৈরি হয়। এর প্রথম স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লাইসেরিক অ্যাসিড, সেই জন্য এই ধরনের গতিপথকে আমরা C3 গতিপথ বলি, এবং যেসব উদ্ভিদের চক্র সম্পন্ন তাদেরকে আমরা C3 সাইকেল উদ্ভিদ বলি। এটার মধ্যে দুইটা জিনিস গুরুত্বপূর্ণ। এটাকে C3 সাইকেল কেন বলতেছে? কারণ এই কেলভিন চক্রকে কেন C3 সাইকেল বলতেছে তোমার কাছে মনে হতে পারে না যে C3 কেন? কারণ C3-র মধ্যে তো অন্য কিছু পাইতেছে না। একটা পাইলাম আমরা CBB কেন বলতেছে? কারণ CBB দিয়ে এই তিনজনের নাম অনুসারে, অর্থাৎ কেলভিন, বেনসন এবং ব্রেসাম। তো C3 কেন বলতেছে? C3 বলতেছে কারণ এখানে দেখো 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লাইসেরিক অ্যাসিড যেহেতু তৈরি হয়েছে, ফসফোগ্লাইসেরিক একসাথে হবে, ঠিক আছে, ফসফোগ্লাইসেরিক অ্যাসিড যেহেতু তৈরি হয়েছে, দেখো 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লাইসেরিক অ্যাসিড, এই জন্য এই গতিপথকে C3 গতিপথ বলতেছে। এবং যেসব উদ্ভিদে এই চক্র সম্পন্ন তাদেরকে আমরা C3 উদ্ভিদ বলি। তো এখানে কিছু নৈবেদিকের জন্য কোশ্চেন আসে, নৈবেদিক না, ওয়ান ওয়ার্ড কোশ্চেন ইউজমেন্ট থাকবে, এবং প্লাস ভাইবার মধ্যে থাকে যে C3 সাইকেল কাকে বলে, কেলভিন চক্র কেন বলা হয়, CBB সাইকেল কাকে বলা হয়, এবং এটাকে C3 কেন বলা হয়, এবং C3 উদ্ভিদ কাকে বলে। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। C3 উদ্ভিদ কাকে বলতেছে আর কেন বলতেছে? আমি যদি বলি হোয়াট ইজ C3 সাইকেল, C3 প্ল্যান্ট, যেটা আমরা দেখলাম যে যেহেতু যেই উদ্ভিদের মধ্যে মূলত C3 সাইকেলের মাধ্যমে কী হইতেছে, C3 সাইকেল, এটা অনেক বড় আসতেছে, আমরা জাস্ট নর্মাল পড়ি। সেটা হচ্ছে যেসব উদ্ভিদের মধ্যে C3 চক্র সম্পন্ন হইতেছে তাদেরকে আমরা C3 উদ্ভিদ বলা হয়, ঠিক আছে। সো গেল। তারপরে আমাদের আসতেছে নাম্বার 2, যেটা হচ্ছে হ্যাচ ও স্ল্যাক চক্র বা C4 গতিপথ, ঠিক আছে। হ্যাচ ও স্ল্যাক পাথওয়ে যেটাকে আমরা ইংলিশে বলি, বা সাইকেল। তো অস্ট্রেলীয় বিজ্ঞানী MD হ্যাচ এবং C.R. স্ল্যাক 1966 সালে CO2 বিজারণের জন্য আরেকটি গতিপথ আবিষ্কার করেন। এই গতিপথের প্রথম স্থায়ী দেখো 4 কার্বন বিশিষ্ট অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড। সো প্রথমটার মধ্যে আমরা পেয়েছিলাম হচ্ছে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লাইসেরিক অ্যাসিড, এই জন্য আমরা এটাকে C3 সাইকেল বলেছিলাম। নাম্বার 2 এর মধ্যে আমরা পাইলাম কি 4 কার্বন বিশিষ্ট অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড, এটার জন্য আমরা C4 বলতেছি, ঠিক আছে। 4টা কার্বন এসছে, দেখুন এটা যেহেতু 3টা কার্বন তো আমরা C3 বলতেছি, এখানে 4টা কার্বন দিয়েছে আমাদের, আমরা 4 কার্বন বা C4 প্ল্যান্ট বলতেছি। তো এই জন্য C4 গতিপথ, এবং যেসব উদ্ভিদের চক্র সম্পন্ন সেটাকে আমরা C4 উদ্ভিদ বলতেছি, ঠিক আছে। এই দুইটা অনেক গুরুত্বপূর্ণ এখানে, মানে ফটোসিনথেসিস থেকে কোশ্চেন করলে, যদি ফটোসিনথেসিস থেকে একটা স্টেমের কোশ্চেন করে তখন এটার মধ্যে আমাদের মূলত C নাম্বারের মধ্যে বা 3 নাম্বার কোশ্চেনের মধ্যে বা গ নাম্বারের মধ্যে এটা থাকে যে এক্সপ্লেইন দ্য প্রসেস, explain the লাইট ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ আলোক নিরপেক্ষ প্রসেস, লাইট ইন্ডিপেন্ডেন্ট প্রসেস অফ ফটোসিনথেসিস, ঠিক আছে। তখন তোমাকে বলতে হবে যে ফটোসিনথেসিস লাইট ইন্ডিপেন্ডেন্ট প্রসেস কাকে বলতেছে, দেখো এই পার্ট থেকে বলতে হবে। এবং এটার মধ্যে 3টা পার্ট আছে, একটা হচ্ছে ক্যালভিন চক্র, এবং হচ্ছে হ্যাচ ও স্ল্যাক পাথওয়ে, এবং আরেকটা হচ্ছে ক্রাসলোসিন অ্যাসিড বিপাক, অর্থাৎ CAM, অর্থাৎ ক্রাসলোসিন অ্যাসিড মেটাবলিজম। দুইটার মধ্যে আমরা নিচে ডিসকাস করতে পারতেছি। একটা হচ্ছে ক্যালভিন চক্র বা C3 পাথওয়ে, এটা আরেকটা নাম বলতেছি আমরা কি যে CBB সাইকেলও বলতেছি, কারণ ক্যালভিন বেনসন এবং ব্রেসাম করতেছে। এবং এটা C3 কেন বলা হইতেছে, কারণ এটার মধ্যে প্রথম স্থায়ী যে পদার্থ তৈরি হইতেছে সেটাকে আমরা কি বলতেছি 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লাইসেরিক অ্যাসিড, সেটাকে আমরা C3 গতিপথ বলতেছি। এবং যেসব উদ্ভিদ এই চক্র সম্পূর্ণ হয় তাদেরকে আমরা কি বলতেছি C3 উদ্ভিদ। অন্যদিকে আমরা দেখলাম কি হ্যাচ ও স্ল্যাক পাথওয়ে বা হ্যাচ ও স্ল্যাক সাইকেল, ঠিক আছে, বা C4 সাইকেল। এটা মূলত যে প্রথম স্থায়ী উদ্ভিদ তৈরি হয়েছে সেটাকে আমরা কি বলতেছি 4 কার্বন বিশিষ্ট অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড, এবং এটাকে আমরা C4 গতিপথ বলতেছি। এবং যেসব উদ্ভিদ এইসব তৈরি হয় সেটাকে আমরা C4 উদ্ভিদ বলতেছি। এখন খেয়াল করো, C4 উদ্ভিদে একই সাথে হ্যাচ ও স্ল্যাক চক্র এবং ক্যালভিন চক্র পরিবর্তিত দেখা যায়। C3 উদ্ভিদের তুলনায় C4 উদ্ভিদের সেলেকশনের হার বেশি এবং উৎপাদন ক্ষমতা বেশি। এখানে খেয়াল করো একটা নাম্বার
একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেহেতু C4 উদ্ভিদের মধ্যে একই সাথে হ্যাচ ও স্ল্যাক চক্র এবং ক্যালভিন চক্র পরিচিত হইতেছে, তো আমরা দেখতে পাই C4 উদ্ভিদের তুলনায় C3 উদ্ভিদের সালোকসংশ্লেষণের হার বেশি এবং উৎপাদন ক্ষমতা বেশি। ঠিক আছে, তো C4 উদ্ভিদ কোনগুলা? C4 উদ্ভিদ হচ্ছে ভুট্টা, আখ, অন্যান্য ঘাস জাতীয় উদ্ভিদ, মুথা গাছ, নথে গাছ, এদের হচ্ছে C4 পরিচালিত হয়। ঠিক আছে, তো যেহেতু আমাদের C4 এর মধ্যে একই সাথে C3ও হইতেছে, C3 কার্বন প্রসেস হইতেছে এবং C4ও প্রসেস হইতেছে, তো C4 এর মধ্যে আমরা মূলত বেশি পাইতেছে। ঠিক আছে, সালোকসংশ্লেষণের হার বেশি হইতেছে। ঠিক আছে, C4 ইজ গ্রেটার দেন C3। কেন হইতেছে? কারণ দুইটাই হইতেছে যেহেতু, তো এটার মধ্যে আমাদের আর এটার মধ্যে ঘাসের মধ্যে এই ধরনের, সো এটার মধ্যে এটা থেকে আমরা কি পাই যে শর্করা জাতীয় কিন্তু বেশি থাকে, কি ঘাস জাতীয় বা উদ্ভিদ জাতীয় জিনিসের মধ্যে আমরা শর্করার পরিমাণ বেশি পাই। আচ্ছা, সো এটা গেল আমাদের এখানে একটা কোশ্চেন, এটা কিন্তু নৈবেদ্যিকের জন্য গুরুত্বপূর্ণ, তো তাকায় ফেলতে পারো। তো C3 উদ্ভিদের তুলনায় C4 উদ্ভিদ সালোকসংশ্লেষণের হার বেশি, উৎপাদন ক্ষমতাও বেশি। ঠিক আছে, যেহেতু হার বেশি হবে, তো এটা থেকে আমরা কী পেলাম? সালোকসংশ্লেষণ যেটার মধ্যে বেশি সেটার মধ্যে আমাদের উৎপাদন ক্ষমতাও বেশি। তো পরিচালিত হয় সাধারণত ভুট্টার মধ্যে, আখের মধ্যে, তো ঘাস জাতীয় উদ্ভিদ, মুথা গাছ এবং নঠা গাছের মধ্যে। এখন তোমার একটা কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনটা কি? সেই কোশ্চেনটা হচ্ছে এটাই যে এখানে তো C4 এর কিছু কী দেওয়া আছে, C4 এর কিছু আমাদের এক্সাম্পল দেওয়া আছে, কিন্তু C3 কোনো এক্সাম্পল নাই। তো তোমার কাজ হবে এখানে C3-র কিছু এক্সাম্পল বের করে ফেলা। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা এর পরের পার্টে চলে যাব। সেই পরের পার্ট হচ্ছে সালোকসংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা। সো এতক্ষণ তো আমরা মূলত কার্বন ডাইঅক্সাইড কীভাবে সংশ্লেষিত হইতেছে, কার্বন ডাইঅক্সাইড কীভাবে বিজারিত হইতেছে এবং কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজনীয়তা নিয়ে আমরা মূলত পড়লাম। এখন আমরা দেখব হচ্ছে সালোকসংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা। পাতার ক্লোরোফিলের পরিমাণের সাথে সালোকসংশ্লেষণের হারের সম্পর্ক রয়েছে। ঠিক আছে, কারণ একমাত্র ক্লোরোফিলই আলোক শক্তি গ্রহণ করতে পারে। পুরাতন ক্লোরোপ্লাস্ট নষ্ট হয়ে যায় এবং তখন নতুন ক্লোরোপ্লাস্ট সংশ্লেষিত হয়। নতুন ক্লোরোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্টের উপাদান সৃষ্টির হারের উপর সালোকসংশ্লেষণের হার নির্ভর করে। মানে যেই উদ্ভিদের মধ্যে ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোফিলের পরিমাণ বেশি আছে সেটার মধ্যে কি হয়? সালোকসংশ্লেষণের হারও বেশি। ঠিক আছে, এটাই মূলত বলতেছে এখানে। নতুন ক্লোরোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্টের উপাদান সৃষ্টির হারের উপর সালোকসংশ্লেষণের হার নির্ভরশীল। সালোকসংশ্লেষণ ক্ষমতা রক্ষা করার জন্য ক্লোরোপ্লাস্টের বিভিন্ন উপাদান দ্রুত এবং পুরো পরিমাণে সংগঠিত হওয়া প্রয়োজন। তবে কোষে খুব বেশি পরিমাণ ক্লোরোফিল থাকলে এনজাইমের অভাব দেখা যায় এবং সংশ্লেষণের হার কমে যায়। মানে মূলত একটা ক্লোরোফিল আমাদের কী থাকতে হবে? একটা স্ট্যাবল অ্যামাউন্ট থাকতে হবে। ঠিক আছে, খুব বেশি হওয়া যাবে না, খুব কমও হওয়া যাবে না। খুব কম হলে সেটা আমাদের নেই, এবং খুব বেশি হলে তখন আমাদের এনজাইমের অভাব দেখা যাবে। ঠিক আছে, অর্থাৎ তোমার কাছে মূলত অনেকটা হচ্ছে একটা সিরাপের মতো আমরা চিন্তা করতে পারি। ঠিক আছে, মানে একটা যদি লাইক এক্সাম্পল, লেটস সে আমাদের হচ্ছে লবণ। ঠিক আছে, লবণ আবার বেশি হয়ে যাবে। সো আমরা সুগার যদি চিন্তা করি, সুগার সিরাপ, এই সুগার সিরাপ মানে চিনি সিরাপের মধ্যে যত বেশি চিনি থাকবে, বেশি চিনি তত বেশি ভালো। আবার অনেক বেশি হয়ে গেলে তখন এটা তুমি খেতে পারবে না। কেন? কারণ সেটা তখন লিকুইড হবে না, তখন সেটা হার্ড হয়ে যাবে, তাই না? তখন সেখানে পানির থেকে চিনির পরিমাণ বেশি হয়ে গেলো, তখন সেটা তো আর মানে তুমি ড্রিঙ্ক করতে পারবে না, তুমি পান করতে পারবে না। অনেকটা এরকম আর কি। ঠিক আছে, ওষুধের মধ্যে বেশি পরিমাণ ক্লোরোফিল থাকলে এনজাইমের অভাব দেখা যাবে, যেহেতু আমাদের তখন পানির পরিমাণ কমে যাবে বা এনজাইমগুলো কমে যাবে, তখন সালোকসংশ্লেষণের হার কমে যায়। তার মানে এখানে একটা কী থাকতে হবে? একটা ডেফিনিট অ্যামাউন্ট পর্যন্ত থাকতে হবে। ঠিক আছে, তারপরে খেয়াল করো সালোকসংশ্লেষণে আলোর ভূমিকা। সালোকসংশ্লেষণের প্রক্রিয়া আলোর গুরুত্ব অপরিসীম। ঠিক আছে, উদ্দীপকের গুরুত্ব অপরিসীম মতো হয়ে গেল। আচ্ছা, সো খেয়াল করো সালোকসংশ্লেষণের প্রক্রিয়া আলোর গুরুত্ব অপরিসীম, কারণ পানি ও বস্তু থেকে শর্করা তৈরির জন্য প্রয়োজনীয় শক্তির উৎস হচ্ছে আলো।
অর্থাৎ আলো না থাকলে আমাদের কি হইতো না, ফটোলাইসিস হতো না, আমাদের ফটোফসফোরাইলেশন হতো না, এবং আলো না থাকলে এগুলো কিছু না হওয়ার ফলে আলটিমেটলি আমাদের স্যালোকসংশ্লেষণ বা ফটোসিনথেসিস নাম থেকে আমরা বুঝতে পারতেছি এখানে আলোর গুরুত্ব অনেকগুলো, ঠিক আছে। কারণ ফটোসিনথেসিস লাইট লাগতেছে, ফটোসিনথেসিস হওয়ার জন্য আলো লাগবে। নো লাইট মিনস নাথিং, নো লাইট মানে ফটোসিনথেসিসও নাই, ঠিক আছে। তারপরে আমাদের ফটোলাইসিস হইতে হবে। ফটোলাইসিসের মাধ্যমে কী হয়, ফটোলাইসিসের মধ্যে H2O ভাঙে, তাই না? তো H2O এটাও হবে না। ফটোফসফোরাইলেশন হতে হবে, এটাও হবে না। এই তিনটা না হলে আলটিমেটলি আমাদের উদ্ভিদ কী করতে পারবে না, উদ্ভিদ আমাদের হচ্ছে খাবার তৈরি করতে পারবে না বা শর্করা তৈরি করতে পারবে না। দেখো সেটাই এখানে বলতেছে, পানি এবং CO2 থেকে শর্করা তৈরির জন্য প্রয়োজনীয় শক্তির উৎস হচ্ছে আলো। সূর্যালোক ক্লোরোফিল সৃষ্টিতে অংশগ্রহণ করে। সূর্যালোকের প্রভাবেই প্রথরন্ধ্র উন্মুক্ত হয়। প্রথরন্ধ্র মানে কি, স্টোমাটা, ঠিক আছে। সে স্টোমাটা কী হয়, পানি মানে যখনই লাইট পায় তখনই সেটা হচ্ছে ওপেন হয়, এবং ওপেন হওয়ার ফলে কী হয়, CO2 পাতার অভ্যন্তরে প্রকাশ করতে পারে এবং খাদ্য প্রস্তুতকরণে অংশগ্রহণ করে। কিন্তু পাতায় যতটুকু আলো পড়ে তার অতি সামান্য অংশই সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। আমরা দেখেছিলাম, আমরা ক্লাস 8-এর মধ্যে বা 7-এর মধ্যে মনে করেছিলাম যে আমরা আমাদের পৃথিবীতে যত পরিমাণ আমাদের সূর্যের আলো আসে, আমরা পড়েছিলাম না একটা চ্যাপ্টারের মধ্যে, সূর্যের আলো থেকে আমাদের 98%ই আমাদের নষ্ট হয়ে যায়, আমরা ইউজ করতে পারি না, ঠিক আছে। বাকি 2% বা 1% আমরা মূলত ইউজ করতে পারি। আমাদের এটা লিমিটেশন। আচ্ছা, এটা আমাদের লিমিটেশন বলতে পারি না, এটা মূলত আমাদের প্রাকৃতিকভাবেই আমরা দেখেছিলাম, তো প্রাকৃতিকভাবে এটা একটা কাইন্ড অফ বাধা ধরা নিয়ম আর কি, ঠিক আছে। সো খেয়াল করো, তার অতি সামান্য অংশই সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ব্যবহৃত হয়। আবার আলোক বর্ণালীর লাল, নীল, কমলা ও বেগুন অংশটুকুতেই সালোকসংশ্লেষণ ভালো হয়। সবুজ কিংবা হলুদ আলোতে সালোকসংশ্লেষণ ভালো হয় না, ঠিক আছে। একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত আলোর পরিমাণ বাড়লে সালোকসংশ্লেষণ হারও বেড়ে যায়, ঠিক আছে। কিন্তু আলোর পরিমাণ অত্যাধিক বেড়ে গেলে পাতার ভিতরকার এনজাইম নষ্ট হয়ে যায়, ক্লোরোফিল উৎপাদন কমে যায়, ফলে সালোকসংশ্লেষণের হারও কমে যায়। তো এখানে একটা নৈবেদিক আছে যেটা গুরুত্বপূর্ণ। সাধারণত 400 ন্যানোমিটার থেকে 480 ন্যানোমিটার এবং 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য পর্যন্ত মানে নির্দিষ্ট আলোতে সালোকসংশ্লেষণ সবচেয়ে ভালো হয়, ঠিক আছে। মানে আমাদের এটা তুমি যদি এটা দেখতে চাও তার মানে হচ্ছে 400 বা 480 ন্যানোমিটার থেকে 680 ন্যানোমিটার যেই ওয়েভ লেন্থ আছে মানে তরঙ্গ দৈর্ঘ্য আছে, সেটার মধ্যেই মূলত আমাদের সালোকসংশ্লেষণ বেশি ভালো হবে। এখন এই ওয়েভ লেন্থগুলো মূলত আমরা পরবর্তীতে ফিজিক্সের চ্যাপ্টার 7-এর মধ্যে মূলত আমরা আলোচনা করা যাবে মনে হয়, যে বিভিন্ন আলোর ওয়েভ লেন্থ বিভিন্ন রকম আর কি, ঠিক আছে। আমরা যখন ওয়েভ লেন্থগুলো দেখবো তখন দেখবো, আপাতত ওয়েভ লেন্থ দেখার দরকার নেই। সো এগুলো মূলত 2 নাম্বারের মধ্যে তুমি লিখতে পারো সালোকসংশ্লেষণের আলোর ভূমিকা, সালোকসংশ্লেষণের মধ্যে ক্লোরোফিলের ভূমিকা, আশা করছি বুঝতে পারছি। এখন দেখবো আমরা সালোকসংশ্লেষণ যে প্রভাবক মানে কি প্রভাব করে, এটা কিন্তু 2 নাম্বারের মধ্যে দেওয়া যায়, ঠিক আছে। তাই সালোকসংশ্লেষণের প্রভাবকগুলো কী দেখো, মানে আলো এবং ক্লোরোফিল ছাড়াও আর কী ভাবে সালোকসংশ্লেষণ মূলত প্রভাব হতে পারে। আরও কতগুলো প্রভাবে প্রভাবিত হয়। প্রভাবকগুলো কিছু বাহ্যিক এবং কিছু হচ্ছে অভ্যন্তরীণ, ঠিক আছে। কিছু আছে বাহ্যিক, কিছু হচ্ছে অভ্যন্তরীণ আছে। বাহ্যিক প্রভাবকগুলো কী? প্রভাবকের উপস্থিতি অনুপস্থিতির পরিমাণে কম বেশি মাত্রা সালোকসংশ্লেষণের পরিমাণও কম বেশি হয়ে থাকে। এটার মধ্যে অনেক কিছু মনে রাখার জিনিস, সো এটা ভালো করে রিডিং পড়তে হবে এই পার্টটা, ঠিক আছে। রিড মোর, এটা তুমি মনে রাখার থেকে তোমাকে বুঝার থেকে তোমাকে মনে রাখতে হবে বেশি। সো এখানে দেখো বাহ্যিক প্রভাবকের মধ্যে আছে আলো আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি। তো আলো এবং ক্লোরোফিল এগুলো মূলত হচ্ছে আমাদের আলো এখানে হচ্ছে আমাদের বাহ্যিক, এবং অভ্যন্তরীণের মধ্যে আমাদের ক্লোরোফিল, অর্থাৎ পাতার বৈশিষ্ট্যগুলো হচ্ছে অভ্যন্তরীণ এবং বাহ্যিক হচ্ছে আলো, কার্বন ডাইঅক্সাইড, যেগুলো মূলত ওয়েদার রিলেটেড, সেগুলো হচ্ছে আমাদের বাহ্যিক জিনিস, ঠিক আছে। এখন তোমাকে যখনই তার মানে কি, এই সালোকসংশ্লেষণে আলোর ভূমিকা এবং ক্লোরোফিলের ভূমিকা এটা তোমাকে আলাদা করে ডিসকাস করতে বলবে না, এটা তোমাকে হচ্ছে এই তো সালোকসংশ্লেষণের প্রভাবকের মধ্যে তোমাকে ডিসকাস করতে বলবে ইন ডিটেলস, ঠিক আছে। তখন তুমি আলো এবং ক্লোরোফিল নিয়ে বা আরও জিনিসগুলো নিয়ে তুমি জাস্ট ছোটো করে লিখে দিবে, ঠিক আছে, যতটুকু লেখা যায়।
2 লাইন 3 লাইন, যেটার মধ্যে লাইক আমি এখানে শর্টকাটে ডিসকাস করে ফেললাম যে যেহেতু ফটোসিনথেসিসের মধ্যে আলোর না থাকলে পানি এবং CO2 শর্করা তৈরি করতে পারবে না, কারণ এখানের মধ্যে ফটোলাইসিস হবে না, ফটোলাইসিস না হলে পানি এখানে বিজারিত হবে না এবং ফসফোরাইলেশন হবে না, সেটার মধ্যে আমরা ADP হইতেছে না, এবং CO2 কারণ CO2 সূর্যালোকে মানে পানি না অর্থাৎ আলো না থাকলে সেটার মধ্যে কী হইতেছে না, আমাদের পত্ররন্ধ্র ওপেন হইতেছে না এবং CO2 ঢুকতে পারতেছে না, তো আলটিমেটলি আমাদের এনজাইমের মানে আলটিমেটলি আমাদের কোনো কাজ হইতেছে না। ঠিক আছে, তারপরে আমরা দেখতেছি কার্বন ডাইঅক্সাইড। সো এটা যেহেতু বাইরে থেকে আসতেছে, লাইক আমি যেটা বললাম যে ওয়েদার রিলেটেড কাইন্ড অফ, ঠিক আছে, বা অ্যাটমসফিয়ার রিলেটেড কাইন্ড অফ সেগুলো হচ্ছে আমাদের মূলত বাহ্যিক জিনিসপত্র, সেটার মধ্যে আমাদের 2 নম্বরে আসতেছে আমাদের কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইডের মধ্যে বলতেছে কার্বন ডাইঅক্সাইড ছাড়া সালফিউশন প্রক্রিয়া চলতে পারে না। এই প্রক্রিয়া যে খাদ্য প্রস্তুত হয় তা কার্বন ডাইঅক্সাইড বিজারণের ফলেই হয়। ঠিক আছে, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.03 ভাগ। ঠিক আছে, কিন্তু এই প্রক্রিয়ায় উদ্ভিদ শর্করা এবং শতকরা 1 ভাগ পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করতে পারে, মানে যে কোনো কিছুই আমরা কিন্তু পুরোটা ব্যবহার করতে পারি না, অনেকটাই নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এখন এই পার্টটা আমরা কোথায় দেখিয়েছিলাম মনে করার চেষ্টা করো, এই অধ্যায়ের মধ্যে গত লেসনের মধ্যে ছিল। হ্যাঁ, আমরা যদি দেখে নিই, এই তো বায়ুমণ্ডলে আমাদের 0.03%, খেয়াল করতে হবে, এটা একটু মনে রাখতে, এবং পানিতে কিন্তু 0.3%। যেহেতু পানির মধ্যে আমাদের CO2 পরিমাণ বেশি আছে, তো আমাদের কী দেখছিলাম, জলজ উদ্ভিদের সালোকসংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদ থেকে বেশি, একটু মনে করে দিলাম। সো কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.03%, কিন্তু এই প্রক্রিয়ায় উদ্ভিদ শতকরা 1 ভাগ পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করতে পারে, তাই বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সাথে সামঞ্জস্য রেখে সালোকসংশ্লেষণের পরিমাণও বেড়ে যায়। তবে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ খুব বেশি মাত্রায় বেড়ে গেলে পাতার যে মেসোফিল টিস্যুর কোষের যে অম্লতা বেড়ে যাবে, অম্লতা মানে কি অ্যাসিডিটি। ঠিক আছে, অম্লতা মানে কি আমরা দেখছিলাম, অম্ল মানে হচ্ছে অ্যাসিড, তো এখানে হচ্ছে অ্যাসিডিটি বেড়ে যাবে। তো অ্যাসিডিটি বেড়ে গেলে আমাদের কী হতে হবে, পাতা সবসময় নিউট্রাল থাকতে হবে। যদি অ্যাসিডিটি বেশি হয়ে যায় বা অ্যালকালিনিটি বেশি হয়ে যায়, তখন আমাদের কী হবে, পাতা কিন্তু নষ্ট হয়ে যায় বা পাতার মধ্যে কোষের টিস্যুগুলো কাজ করতে পারে না। সো অম্লতা বেড়ে যাবে এবং পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, সালোকসংশ্লেষণের হার কমে যায়। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস, মানে অ্যাসিডিটি যখন বেড়ে যাবে, মানে কার্বন ডাইঅক্সাইড যদি অধিক মাত্রায় হয়ে যায়, তখন কিন্তু গাছ কাজ করতে পারে না। ঠিক আছে, সো এমন না যে যত বেশি কার্বন ডাইঅক্সাইড তত বেশি ভালো, বা যত বেশি আলো তত বেশি ভালো, সব কিছু একটা লিমিট থাকতে হবে, মেইন কথা আর কি। ঠিক আছে, সো লাস্টের লাইনটা তোমাকে এখানে খেয়াল রাখতে হবে, বাকিটা না লিখলেও পত্ররন্ধ্র বের হয়ে যায় এবং সালোকসংশ্লেষণের হার কমে যায়। ঠিক আছে, বাকিগুলো তুমি না লিখলেও, লাইক তুমি বলবা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বায়ুমণ্ডলের মধ্যে 0.0%, কিন্তু পানির মধ্যে আমাদের 0.3%, সেই জন্য আমাদের পানির হার বেশি, পানির মধ্যে কার্বন ডাইঅক্সাইডের জন্য বেশি থাকার ফলে সেটা আমাদের এখানে হচ্ছে সালোকসংশ্লেষণের পরিমাণ বেশি হয়। কিন্তু অন্যদিকে কার্বন ডাইঅক্সাইড যদি বেশি মাত্রায় বেড়ে যায়, তাহলে আমাদের কী হয়, উদ্ভিদের পাতার মেসোফিল টিস্যুর কোষের অম্লতা বেড়ে যেতেছে, ফলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে সালোকসংশ্লেষণের হার কমে যাচ্ছে। তারপর আমরা দেখতেছি তাপমাত্রা বিশেষ প্রভাবক হিসেবে কাজ করতেছে। এই বিশেষটাকে একটু খেয়াল রাখতে হবে, মেয়েদের দিকে দেখবে তোমাকে বলবে বিশেষ প্রভাবক কে। ঠিক আছে, আমি জানি না এগুলো কেন দেয়, বাট দেয় আর কি। আমার সময় দিয়েছিল, তো আমি বিশেষ প্রভাবক কোনটা এটা দেখতে গিয়ে ঝামেলায় পড়ি। ঠিক আছে, অতি নিম্ন তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং অতি উঁচু তাপমাত্রা লাইক 45 ডিগ্রি সেলসিয়াসের উপরে প্রক্রিয়া চলতে পারে না। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার জন্য পরিমিত অপটিমাম টেম্পারেচার অর্থাৎ 22 ডিগ্রি সেলসিয়াস, এটা কিন্তু মনে রাখতে হবে, 22 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ঠিক আছে, তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াসের কম বা 35 ডিগ্রি সেলসিয়াস হলে সালোকসংশ্লেষণের হার কমে যায়। ঠিক আছে, এবং অনেক কম বা অনেক বেশি হয়ে গেলে সেটা বন্ধ হয়ে যায়। লাইক ওই সব কিছু আমাদের অপটিমাম লেভেলে বা পরিমিত লেভেল থাকবে। ঠিক আছে, তারপর আমাদের পানিও কিন্তু কম বেশি হওয়া যাবে না। ঠিক আছে, সো সব কিছুই মূলত কম বেশি হওয়া যেতেছে না। ঠিক আছে, আমরা যেটা দেখতেছি, সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা তৈরির উদ্দেশ্যে CO2কে বিজারিত করার জন্য প্রয়োজনীয় H2 পানি থেকেই আসে। ঠিক আছে, পানির ঘাটতি হলে পত্ররন্ধ্রের রক্ষীকোষের স্মৃতি হারিয়ে রন্ধ্র বন্ধ হয়ে যায়, ফলে বাতাস থেকে CO2 অতিরিক্ত পানি ঘাটতির ফলে এনজাইমের সক্রিয়তা বিনষ্ট হয়ে যায়। ঠিক আছে, সালোকসংশ্লেষণে বাধাগ্রস্ত হতে পারে, মানে পানি যদি একদমই না থাকে, তখন কী হইতেছে, এটার মধ্যে মানে যেটা বললাম যে এনজাইমগুলো তখন আর কাজ করতে পারবে না, কারণ এনজাইমগুলো মূলত কী হয়, এনজাইমগুলো আমাদের পানি থাকলেই, যখন H2H+ থাকলেই আমাদের অ্যাক্টিভ হয় আর কি। ঠিক আছে, কিন্তু আমরা যদি এই H2 না থাকে, তখন আমাদের এনজাইমগুলো আর অ্যাক্টিভ হতে পারতেছে না, ফলে আমাদের কাজ শুরু হতে পারতেছে। ঠিক আছে, এনজাইম মানে বিভিন্ন যেই আমরা তরল রসগুলো পাই। ঠিক আছে, যেটা মূলত বিভিন্ন লাইক পানি এবং বিভিন্ন মিনারেলসের মাধ্যমে তৈরি হয়ে থাকে। ঠিক আছে, সো আমরা দেখতে পারবো। তারপরে হচ্ছে অক্সিজেন। বাতাসে অক্সিজেনের ঘনত্ব বেড়ে গেলে সালোকসংশ্লেষণের হার কমে যায়,
কারণ অক্সিজেন বেশি হয়ে গেলে মানে সেটাই কিন্তু হয়, ঠিক আছে, যে যেখানে গাছপালা দেখেছে গাছপালা বেশি হয়ে গেল তখন কার্বন ডাইঅক্সাইড কমে গেল, তখন আলটিমেটলি আবার অক্সিজেনের হার কমে যায়, আবার দেখা গেছে অক্সিজেনের হার কমে যায়, তখন আবার কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, এভাবেই কিন্তু আমরা চলতে থাকি, ঠিক আছে। আর অক্সিজেন ঘনত্ব কমে গেলে অক্সিজেনের হার বেড়ে যাবে। তবে অক্সিজেনবিহীন পরিবেশে আবার স্থলসংকোচন সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে, মানে এমন না যে অক্সিজেন একদম থাকা যাবে, ঠিক আছে। এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ জিনিস যে আমরা তো ছোটোবেলা থেকে পড়ে আসছি কার্বন ডাইঅক্সাইড দরকার হয়, কিন্তু কার্বন ডাইঅক্সাইডের সাথে সাথে অক্সিজেন দরকার হবে কিছু পরিমাণে, ঠিক আছে। একদিন নাই হয়ে গেলে তখন এটা বন্ধ হয়ে যাবে। তারপর খনিজ পদার্থ, তো ক্লোরোফিলের মধ্যে প্রধান উপকরণ আমরা দেখেছিলাম কি নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম। এইগুলো কিন্তু আমাদের বেশি মূলত ইউরিয়ার মধ্যে আমরা যদি নাইট্রোজেনের মধ্যে তো মানে ইউরিয়া সার ব্যবহার করা হয় বা ম্যাগনেসিয়াম যুক্ত সারগুলো ব্যবহার করা হয়, বা ঠিক আছে। সো এগুলো কিন্তু দরকার হইতেছে, তো সারগুলো মূলত এই ক্লোরোফিলের জন্যই দেওয়া হইতেছে, ঠিক আছে, আমরা বুঝতে পারলাম যেটা, তাই না? কারণ ক্লোরোফিলের প্রধান উপকরণ হচ্ছে নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে লোহার অনুপস্থিতিতে, লোহা মানে এখানে হচ্ছে আয়রন, ঠিক আছে। সো অনুপস্থিতিতে পাতা ক্লোরোফিল সংশ্লেষণ করতে পারে না, ফলে পাতা হলুদ হয়ে যায়। কাজে এসব মাটিতে এসব খনিজ অভাব হলে সংশ্লেষণের হার কমে যায়। তার মানে আমরা মেনলি কী করতেছি, আমরা মেনলি হচ্ছে এই যে বিভিন্ন ধরনের সার দিতেছি, সেগুলো মূলত আমরা ক্লোরোফিলের জন্য বা ফটোসিনথেসিসের জন্যই কিন্তু আমরা দিতেছি, ঠিক আছে না, ইজি জিনিস। আচ্ছা, এবং লাস্ট ওয়ান, রাসায়নিক পদার্থ। বাতাসে ক্লোরোফর্ম, হাইড্রোজেন সালফাইড, মিথেন বা কোনো বিষাক্ত গ্যাস থাকলে সংশ্লেষণ ব্যাঘাত ঘটে বা একেবারেই বন্ধ হয়ে যেতে পারে, ঠিক আছে। মানে হাইড্রোজেন, এই তো ক্লোরোফর্মগুলো বা হাইড্রোজেন সালফাইড বা মিথেন গ্যাস, এগুলো বিষাক্ত গ্যাসগুলো কী করে আমাদের যেই ক্লোরোফিলের যে এনজাইমগুলো সেগুলো নষ্ট করে দিতে পারে, বা অন্যদিকে ক্লোরোফিলের মানে ক্লোরোপ্লাস্টগুলোকে বন্ধ করে দিতে পারে, বা তখন কি হয়, তখন হচ্ছে পত্ররন্ধ্রগুলো বন্ধ হয়ে যায়, ফলে সংশ্লেষণ একবার বন্ধ হয়ে যায়, ঠিক আছে। যেগুলো হচ্ছে আমরা কি দেখলাম, বাহ্যিক প্রভাব, তাই না, বাহ্যিক প্রভাবক, অর্থাৎ যেগুলো আমরা এনভায়রনমেন্ট থেকে বা যেগুলো আমরা অ্যাটমসফিয়ার থেকে পাইতেছি। এখন আমরা দেখবো হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক, যেগুলো আমরা পাতের ভিতরকার জিনিস, যেমন প্রথমে আসছে আমাদের ক্লোরোফিল, ঠিক আছে না। সো ইতিমধ্যে আলোচনা করা হয়েছে। তারপর হচ্ছে পাতার বয়স এবং সংখ্যা, একেবারে কচি পাতা এবং একেবারে বয়স্ক পাতায় ক্লোরোফিলের পরিমাণ কম থাকে বলে সংশ্লেষণ কম হয়। বয়স বড় সাথে সাথে ক্লোরোপ্লাস্টের সংখ্যা বেশি হয়, মধ্যবয়সী পাতার সবচেয়ে বেশি ক্লোরোপ্লাস্টের সংশ্লেষণ হয়, ঠিক আছে। সব কিছু এখানে অপটিমাল লেভেলে হতে হবে। পাতার সংখ্যা বেশি হলে সংশ্লেষণ বেশি হয়, আবার পাতার সংখ্যা অনেক বেশি হয়ে গেলে তখন আবার উল্টে পাল্টা হয়েছে, ঠিক আছে। সো সব কিছু একটা আইডিয়াল লেভেলে থাকতে হবে। তারপর আমরা দেখবো শর্করার পরিমাণ। সংশ্লেষণ চলাকালীন শর্করার পরিবহন কমে গেলে সেখানে জমা হয়ে থাকে। বিকেলে পাতায় বেশি শর্করা জমা হয়ে বলে সংশ্লেষণের গাতি মন্থর হয়ে যায়। মানে সারাদিন গাছ যখন কী করলো, বেশি শর্করা তৈরি করে ফেললো, শর্করা আবার বেশি হয়ে গেল, মানে খাদ্য বেশি হয়ে গেলো, তখন গাছ কী করবে, গাছ আর শর্করা তৈরি করতে যাবে না, ফলে অটোমেটিকলি সংশ্লেষণ কমে যাবে। তারপর হচ্ছে পটাশিয়ামের অভাবে সংশ্লেষণের পরিমাণ বেশ কমে যেতে দেখা যায়। এটার জন্য আমরা পটাশিয়াম হচ্ছে, কারণ সম্ভবত এই প্রক্রিয়ায় পটাশিয়াম অনুঘটক হিসেবে কাজ করে, ঠিক আছে। সো পটাশিয়ামও কিন্তু আমাদের এই যে ওইটার মধ্যে লাগতেছে। এখন পটাশিয়াম মূলত এটা পাতার নিজস্ব যে পটাশিয়াম বা ফসফরাস আছে সেটা থেকে আসতেছে। তারপর হচ্ছে এনজাইম, সংশ্লেষণের বিভিন্ন ধরনের এনজাইম প্রয়োজন হয়। এটাই হচ্ছে আমাদের প্রভাবক। সেই প্রভাবকগুলো আমাদের অনেক গুরুত্বপূর্ণ। এবং লাস্ট টপিক, যেটা হচ্ছে আমাদের মূলত সংশ্লেষণের লাস্ট টপিক, সেটা হচ্ছে আমাদের জীবজগতে সংশ্লেষণের গুরুত্ব, মানে সংশ্লেষণ কেন দরকার হয়। মেইনলি আমাদের খাদ্য তৈরি হয়, খাদ্যের মাধ্যমে আমাদের, সেটা কিন্তু আমার 4 নম্বরের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ মধ্যে মানে লেখা, অনেক কিছু লেখা থাকে। তো এটার মতো তখন তুমি সবগুলো মিলে একটু লিখে দিতে পারো, ঠিক আছে। সেই জন্য বেশি বেশি করে পড়তে হবে। সংশ্লেষণ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক বিক্রিয়া, তাই না। এই বিক্রিয়ার মাধ্যমে সূর্যালোক এবং জীবনের মধ্যে সেতু বন্ধন তৈরি হয়েছে। মানে এই বিক্রিয়া যদি না হতো তাহলে মূলত আমাদের আলটিমেটলি গাছের কোনো দরকার হতো না, ঠিক আছে। অন্যদিকে এই বিক্রি যদি না হয়তো আমাদের গাছ আমাদের কোনো খাদ্য দিত না, মানে আলটিমেটলি মানুষ হয়ে যেত না বা জীবজগৎ বাঁচতে পারতো না, তাই না। নিচে সংযুক্ত আলোচনা থেকে সংশ্লেষণের গুরুত্ব উপলব্ধি করা যায়। বিশেষ এই বিক্রিয়ার ব্যাপকতা লক্ষ্য করে কোনো বিজ্ঞানী এই প্রক্রিয়াকে জৈব রাসায়নিক কারখানা নামে অবহিত করেছেন, ঠিক আছে। এটা দেখো, জৈব রাসায়নিক কারখানা কাকে বলা হয়, সংশ্লেষণকে বলছে। তারপর দেখো, সমস্যা শক্তির উৎস হচ্ছে সূর্যের একমাত্র সবুজ উদ্ভিদই সংশ্লেষণ প্রক্রিয়া সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে খাদ্যের মধ্যে আবদ্ধ থাকতে পারে। কোনো প্রাণী তার নিজের খাদ্য প্রস্তুত করতে পারে না। আমরা খাদ্য হিসেবে ভাত, রুটি, ফলমূল, মাছ, মাংস, দুধ, ডিম ইত্যাদি যাই গ্রহণ করি না কেন, তার সবই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবুজ উদ্ভিদ থেকে পেয়ে থাকি, ঠিক আছে। কাজেই খাদ্যের জন্য সমগ্র প্রাণীকুল সবুজ উদ্ভিদের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল, আর সবুজ উদ্ভিদ খাদ্য প্রস্তুত করে সংশ্লেষণ প্রক্রিয়া।
কাজেই বলা যায় পৃথিবীর সকল উদ্ভিদ এ প্রাণীর খাদ্য প্রস্তুত হয় সালোকসংশ্লেষণের মাধ্যমে। পরিবেশের ভারসাম্য রক্ষায়, বিশেষ করে O2 এবং CO2 সঠিক পরিমাণ রক্ষায় বা সঠিক অনুপাত রক্ষায় সালোকসংশ্লেষণ প্রক্রিয়া এর বিশেষ ভূমিকা পালন করে থাকে। উল্লেখ্য দেখো, বায়ুতে অক্সিজেন গ্যাসের পরিমাণ 20.95% এবং CO2 এর পরিমাণ 0.033% ভাগ, ঠিক আছে না? এটা বেশি কম হয় না। তো এটা এই ভাগটা একটু গুরুত্বপূর্ণ, আমরা দেখেছিলাম কিন্তু, ঠিক আছে না, যে অক্সিজেন কিন্তু পুরাপুরি নাই। যে তোমার মনে হতে পারে যে অক্সিজেনই মানে সব কিছু না, অক্সিজেন হচ্ছে শুধুমাত্র কি সবচেয়ে বেশি আমাদের কী থাকে তাহলে বলো তো? সবচেয়ে বেশি আমাদের দেখেছিলাম কি নাইট্রোজেন থাকে না? নাইট্রোজেন কত পার্সেন্ট? প্রায় 78%, ঠিক আছে? আমাদের কিন্তু প্রায় 78% আমাদের হচ্ছে নাইট্রোজেন। তারপরে দেখো অক্সিজেন আস্তে আস্তে পরে মানে 20%-এর মতো 20.95% বা 21% হচ্ছে অক্সিজেন। তারপর 0.033% হচ্ছে আমাদের CO2 এবং রেস্ট হচ্ছে আদার্স। সব কিছু মিলে আমাদের 100% তৈরি হইতেছে, কম্পোজ করতেছে আমাদের এনভায়রনমেন্টের মধ্যে বা আমাদের যেই লাইক কী বলা এটাকে, যেই অ্যাটমসফিয়ারের মধ্যে, ঠিক আছে? এনভায়রনমেন্ট, অ্যাটমসফিয়ার, ঠিক আছে? অ্যাটমসফিয়ারের মধ্যে সবচেয়ে বেশি নাইট্রোজেন, সেকেন্ড আমাদের অক্সিজেন, থার্ড আমাদের CO2 এবং বাকিগুলো এভাবে চলতে আসতেছে। জাস্ট র্যান্ডম একটা দিয়ে দিলাম। সো পৃথিবীতে উদ্ভিদ এবং প্রাণীর স্বাভাবিক বৃদ্ধি এবং জীবনযাপনের জন্য বায়ুতে এই দুটি গ্যাসের পরিমাণ স্বাভাবিক পর্যায়ে থাকতে হয়। এই পরিমাণে তার মধ্যে তারতম্য ঘটলে বায়ুমণ্ডল জীবজগতের জন্য ক্ষতি হতে উঠবে। আমরা জানি সব জীবই উদ্ভিদ এবং সবসময় শ্বসনক্রিয়া চলতে থাকে। শ্বসন প্রক্রিয়ায় জীব O2 গ্রহণ করে এবং CO2 ত্যাগ করে। কেবল শ্বসন প্রক্রিয়া চলাকালে বায়ুমণ্ডলে O2 গ্যাসের স্বল্পতা এবং CO2 গ্যাসের আধিক্য দেখা দিতে পারে, তাই না? কিন্তু সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় বায়ুমণ্ডল থেকে CO2 গ্যাস গ্রহণ করে এবং O2 ত্যাগ করে বলে এখানেও বায়ুমণ্ডলে O2 এবং CO2 সঠিক অনুপাত রক্ষিত হচ্ছে, ঠিক আছে? মানে মূলত মানুষ যেহেতু একদিকে মানে একটা কথা তো আমরা দেখেছিলাম, একটা লাইন আমরা পড়েছিলাম যে যেমনি মানুষের জন্য গাছ দরকার এমনি কিন্তু গাছের জন্য কিন্তু মানুষ দরকার, ঠিক আছে না? মানে গাছে মানে আলটিমেটলি সবার সঙ্গে একটা ইন্টাররিলেশন দরকার, ঠিক আছে? একদিকে আমাদের যদি গাছ কী করতেছে, গাছে আমাদের কী দিতেছে, গাছে আমাদের O2 দিতেছে, এই O2 আমরা নিতেছি মানুষের জন্য দরকার হইতেছে। অন্যদিকে মানুষ কী দিতেছে, মানুষ হচ্ছে CO2 দিতেছে, এই CO2 আবার হচ্ছে গাছ নিতেছে, আলটিমেটলি গাছের দরকার। সো এই দুইটা রিলেশন আমাদের মূলত থাকতে হইতেছে, সেই জন্য একদিকে গাছেরও মানুষকে দরকার, অন্যদিকে মানুষকে গাছকে দরকার, দুইটা রিলেশন দরকার, একটা কিছুকে চলতে পারে না, ঠিক আছে? শুধুমাত্র মানুষ না, এখানে মানে পশু পাখি জীবজন্তু এনিথিং, ঠিক আছে? পশু পাখি সবারই তো কী করতেছে, মানে শুধুমাত্র গাছ ছাড়া বাকি সবাই তো কী করতেছে, CO2 দিতেছে, অন্যদিকে গাছই শুধুমাত্র O2 দিতেছে। সো সব কিছুই কিন্তু, ঠিক আছে? সো দেখো খেয়াল করো, আচ্ছা। সো তবে বর্তমানে অধিক হারে বন জঙ্গল ধ্বংস হওয়ার ফলে বায়ুমণ্ডলে দুটি গ্যাসের অনুপাত নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, কাজে আমাদেরকে অবশ্যই অধিক হারে গাছ লাগাতে হবে। মানবসম্মতের অগ্রগতি অনেকাংশেই সালোকসংশ্লেষণের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। অন্য বস্ত্র শিল্প সামগ্রী, লাইলন, রেয়ন, কাগজ, সেলুলোস, কাঠরাবার, ওষুধ যেমন কুইনাইন, মরফিন এবং জ্বালানি কয়লা, পেট্রোল, গ্যাস ইত্যাদি প্রভৃতি আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি, ঠিক আছে না? এই দেখো এখানে কুইনাইন এবং মরফিন এগুলো কিন্তু আমাদের কী ধরনের আমাদের ওষুধ, এগুলো আমাদের কী ধরনের ওষুধ, কুইনাইন এবং মরফিন এগুলো মূলত আমাদের লাইক ব্যথানাশক ওষুধ হিসেবে কাজ করি কিনা, ঠিক আছে না? কুইনাইন এবং মরফিন। আচ্ছা, তারপরে আমাদের মানে ব্যথানাশক আছে, তারপরে ক্লান্তিনাশক কাইন্ড অফ। তো জ্বালানি, কয়লা, পেট্রোল, গ্যাস ইত্যাদি আমরা উদ্ভিদ থেকে পাওয়া যায়। তাই সালোকসংশ্লেষণ না ঘটলে মানুষ ধ্বংস হবে, বিলুপ্ত হবে হচ্ছে জীবজগৎ। সুতরাং সালোকসংশ্লেষণ জীবজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক প্রক্রিয়া। তাই নয়, আজ থেকে প্রায় 5 বিলিয়ন বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়, তখন এর কোনো গ্যাসীয় অক্সিজেন ছিল না, আর উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার অক্সিজেন তৈরি করে এই পৃথিবীতে আমাদের বাসযোগ্য করে তুলে দিয়েছিল, ঠিক আছে? সো এখানে একটা কাজ, এটা মূলত আমরা কিন্তু যদি প্র্যাকটিক্যাল করব, প্র্যাকটিক্যালের মধ্যে কিন্তু আমাদের এইটা আছে, ঠিক আছে? তখন তোমাকে এটা ছবি আঁকতে হবে এবং এটা নিয়ে তখন তোমাকে লিখতে হবে, ঠিক আছে? সেটা তুমি নিজে থেকে পড়বা, তোমার কাজ হবে নিজে থেকে পড়া এবং নিজে থেকে পড়ার পরে তারপরে বুঝতে পারা ইজি, আগেও পড়েছো তুমি, ঠিক আছে? দেখো আমি যদি দেখতে চাই জাস্ট এখানে কি বলতেছে, এটা জাস্ট পড়াই দেখতে।
সালোকসংশ্লেষণ প্রক্রিয়া আলোর অপরিহার্যতা। আমরা কি করব, মূলত মেনলি এটা কাজ হবে হচ্ছে এমনভাবে একটা গাছকে নেওয়া, গাছের মধ্যে একটা পাতায় কী করা, আমরা হচ্ছে টেপ করে দিব, ঠিক আছে। টেপ করে দিয়ে আমরা এই গাছটাকে সূর্যের আলোর কাছে রেখে দিব এবং পরবর্তী ওই পাতাটাকে টেপ থেকে খুলে নিব, ঠিক আছে। পাতাটাকে খুলে নিব, ছিঁড়ে নিব। তারপর যখন এই পাতাটা যখন আমরা আয়োডিন সলিউশনের মধ্যে দিব, তখন দেখব কি যে বাকিটা অন্য কালার হইলেও এই কালারটা অন্যরকম একটা দেখব, ঠিক আছে। দেখো টবে লাগানো সবুজ পাতা দেশের একটা গাছ, কালো কাগজ, 95% ইথাইল অ্যালকোহল, 1% আয়োডিন লবণ, ক্লিপ, পেট্রি ডিশ। পেট্রি ডিশ মানে কি? পেট্রি ডিশ মানে হচ্ছে মূলত একটা ডিশের মতো, মূলত এরকম থাকে যে কাচের একটা পাত্র, এটাকে আমরা পেট্রি ডিশ বলি। টেস্ট টিউব আমরা দেখেছি, বিকার আমরা দেখেছি, বনসেন বার্নার দেখেছি বা স্পিরিট ল্যাম্প মানে হচ্ছে যেটার মধ্যে আমরা আগুন দিতে পারবো, ড্রপার দেখেছি, ফোর্সেপ দেখেছি। ড্রপার, ফোর্সেপ কোনগুলো? ফোর্সেপ মূলত ধরার জন্য এরকম যে থাকে, ঠিক আছে না, এরকম যে থাকে, এটার মধ্যে ধরে এটাকে ছোট ছোট বড় করা যায়, এরকম করা যায়, মানে এটা আর কি ফোর্সেপ। এটা একটু ছবি দেখে নিও, আমি তোমাকে দেখাই দিই। দেখো ফোর্সেপ হচ্ছে এগুলো আর কি, এগুলো হচ্ছে ফোর্সেপ ধরার জন্য। তারপরে আমরা পেট্রি ডিশ দেখলাম, এই তো যেটা বললাম আর কি, ঠিক আছে। পেট্রি ডিশ মানে হচ্ছে কাচের পাত্রগুলো আর কি, এগুলো পেট্রি ডিশ অনেক দেখেছি আমরা, তাই না। বুনসেন বার্নার দেখেছি আমরা, মানে যে কোনো কুপি আর কি, ঠিক আছে, সেটাই আমরা বুনসেন বার্নার বলতে পারি। আচ্ছা ওয়েট করি, যে কোনো ল্যাম্পকে আমরা যেটা আমরা এটার মধ্যে কি হয়, গ্যাস দেওয়া হয় এবং গ্যাস থেকে এটা জাস্ট আগুন জ্বলে এরকম, এটাই আর কি বুনসেন বার্নার। যাই হোক, সো এবং ফোর্সেপ, ড্রপার, পানি, ঠিক আছে। এখন পদ্ধতি দেখো, পদ্ধতি পড়ে ফেলবা তুমি। টবে লাগানো গাছ থেকে 48 ঘন্টার জন্য অন্ধকার কোনো স্থানে রেখে দিতে হবে, ঠিক আছে, যেন পাতাগুলো শ্বেতসারবিহীন হয়ে যায়, মানে পাতার মধ্যে যাতে কোনো মানে কার্বোহাইড্রেট না থাকে, ঠিক আছে। কার্বোহাইড্রেট ছাড়া একটা পাতাকে নিয়ে আসবো। অন্ধকারে রাখা গাছটা একটি পাতার একাংশের উভয় দিকে কালো কাগজ দিয়ে আবৃত করে ক্লিপ দিয়ে আটকে দিতে হবে, যেন ওই অংশ সূর্যালোক প্রবেশ করতে না পারে, ঠিক আছে। যে কোনো টেপ দিয়ে তুমি আটকে দিতে পারো। এরপর গাছটিকে গাছ সহ টবটিকে সূর্যালোকে রেখে দিতে হইব, ঠিক আছে, ওইগুলো সহ, মানে এরকম সহ, ঠিক আছে, যাতে এখানে কোনো লাইট না লাগে, বাকি পাতাগুলোতে লাইট লাগে বা বাকি পাতার অংশের মধ্যে লাইট লাগে, ঠিক আছে। পাতার এই পার্টটাকে আমরা কভার করে দিছি। কয়েক ঘন্টা পর, মানে সারাদিন পরে তুমি বলতে পারো, পাতাটাকে ছিঁড়ে এনে কালো কাগজ খুলে ফেলতে হবে এবং পানিতে কয়েক মিনিট সিদ্ধ করে নিতে হবে, ঠিক আছে। এরপরে পাতাটিকে ক্লোরোফিল মুক্ত করার জন্য 95% ইথাইল অ্যালকোহল সিদ্ধ করতে হবে, যতক্ষণ পর্যন্ত পাতাটি বিবর্ণ না হয়েছে। এবার সিদ্ধ বর্ণহীন পাতাটিকে অ্যালকোহল থেকে তুলে পানিতে ধুয়ে নিয়ে আয়োডিন দ্রবণে ডোবাতে হবে, ঠিক আছে। দুর্ঘটনা এড়ানোর জন্য অ্যালকোহল সিদ্ধ করার সময় সরাসরি আপনার দিয়ে টেস্ট টিউবে অ্যালকোহল বা পাতাকে টেস্ট টিউবকে বিকারে পানি রেখে দিতে, ঠিক আছে, কারণ বেশি অ্যালকোহল দিলে তখন সেটা বেশি মানে ব্লাস্টের সম্ভাবনা থাকতে পারে, ঠিক আছে, বেশি, কারণ অ্যালকোহলের মধ্যে যেহেতু এটা একটা হচ্ছে মানে ফ্লেমেবল পার্টিকেল, মানে এটা দুর্ঘটনাযুক্ত, মানে কি বলে, আগুন ধরে যায় বেশি, তো ফ্লেমেবল পার্টিকেল যেহেতু, তো অ্যালকোহলের মধ্যে শুদ্ধ করার সময় সরাসরি তাপনা দিয়ে টেস্ট টিউবে অ্যালকোহল এবং পাতা নিয়ে টেস্ট টিউবে বিকারে পানিতে রেখে তাপ দিতে হবে, যাতে অল্প অ্যালকোহল দরকার হয়, ঠিক আছে। পর্যবেক্ষণ দেখব, আয়োডিন দ্রবণ থেকে উঠিয়ে এনে দেখা যায় পাতাটির কালো কাগজ দিয়ে আবৃত অংশ ছাড়া বাকি সবটাই নীল বা গাঢ় বেগুনি বা কালো বর্ণ ধারণ করেছে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, পাতাটির কালো কাগজ দিয়ে আবৃত অংশ ছাড়া বাকি সবটুকু অংশই নীল বা গাঢ় বেগুনি বা কালো বর্ণ ধারণ করেছে, এখানে খেয়াল রাখতে হবে। তো এখান থেকে একটা নৈবেদ্যিক কিনে চলে আসে, তোমার মনে হতে পারে এটা মনে এমনি পর্যবেক্ষণ, আমি এমনি পড়াইতেছি না, একটা এমসিকিউ আসবে যে আমরা সালোকসংশ্লেষণের জন্য আমরা যখন কী করব, আয়োডিন দ্রবণে রাখলে পাতাকে সালোকসংশ্লেষণ হয়েছে কিনা সেটা কীভাবে বুঝবো, কোন কালার থেকে নীল বা গাঢ় বেগুনি হয়েছে কিনা বা কালো বর্ণ ধারণ করেছে কিনা, ঠিক আছে। শ্বেতসার বা আয়োডিন দ্রবণের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার ফলে শ্বেতসার নীল বা গাঢ় বেগুনি বা কালো বর্ণ ধারণ করবে, কালো কাগজে আবৃত অংশ সূর্যালোকে পৌঁছাতে পারে না, ফলে ওই পাতার অংশ সংশ্লেষণ না হয় শ্বেতসারও প্রস্তুত হয় না বলে পাতার ওই অংশ বিক্রিয়া ধারণ করে না, ঠিক আছে।
কিন্তু পাতাটি অনাবৃত অংশ সূর্যের পড়েছিল বলে ওই সব অংশে শ্বেতসার উৎপন্ন হয়েছে। এতে প্রমাণিত হয় সালোকসংশ্লেষণতা শ্বেতসার প্রস্তুতির জন্য আলো অপরিহার্য। ঠিক আছে, এটা জাস্ট তারপরে কাজটাও আছে, এটা এমনি পড়লেই হবে। এটাও একই জিনিস। দেখো আয়োডিন ডুবানোর পরে পাতার কেবল সবুজ অংশে নীল বা গাঢ় বেগুনি বা কালো রং হয়েছে। ঠিক আছে, তো ফটোসিনথেসিস হলে আমাদের পাতার কালার কি হবে? এই কালারগুলো নীল বা গাঢ় বেগুনি বা কালো হয়ে যাবে। ঠিক আছে, আর না হয়ে বাকিটা এমনি লাইক কোনো কালার ছাড়া থাকবে আর কি। ঠিক আছে, কালার ছাড়া বিবর্ণ হয়ে থাকবে। বিবর্ণ বাকি পার্টটা, যে পার্টটার মধ্যে কি হবে না, ফটোসিনথেসিস হবে না, একটু নৈবেদিক আসবে। সো আমাদের এই পার্ট আজকে হচ্ছে ফটোসিনথেসিস পর্যন্ত আর কি। ঠিক আছে, সো ফটোসিনথেসিস পর্যন্ত আমরা সব পড়ে নিব, কারণ এটা থেকে একটা সিকিউ আসবে, এই অধ্যায়ের একটা সিকিউর একটা পার্ট। সো আই উইল সে দ্যাটস ইট, পরের ক্লাসে দেখা হবে। বাই বাই।